সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যুগজীকরণের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখি যুগজীকরণের সাহায্যে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আমরা আজকে প্রাথমিক আলোচনা অর্থাৎ বেসিক কিছু ধারণা নেব, পরবর্তী ক্লাসে অঙ্ক করব। মনে করো এটা y ইকুয়াল fx একটা ফাংশন। এটার এই y ইকুয়াল fx ফাংশন x অক্ষ এবং দুটি কুটি, একটা হলো মনে করো x ইকুয়াল a আর একটা হলো x ইকুয়াল b, এর মধ্যে আবদ্ধ যে ক্ষেত্র, অর্থাৎ এই ফাংশন এক্স অক্ষ এবং দুটি কুটি দ্বারা আবদ্ধ এই যে ক্ষেত্রটা, এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো যুগজীকরণের সাহায্যে আমরা কিভাবে নির্ণয় করতে পারি একটু খেয়াল করে দেখো। এই ক্ষেত্রটাকে যদি আমরা ক্ষুদ্র অংশে ভাগ করি এইভাবে, অর্থাৎ এই প্রত্যেকটা ফালির প্রস্থ মনে করো ক্ষুদ্র একটা অংশ ডেল্টা এক্স এরকম মনে করো। এন সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি আমরা ভাগ করি, তাহলে যে কোনো একটা অংশের ক্ষেত্রফল বের করে যুগজীকরণের সাহায্যে আমরা এই সমস্ত আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। মনে করো এই ফালিটার নাম আমরা দেব পি এম এন কিউ, যেখানে কিউ এর স্থানাঙ্ক মনে করো এক্স আই ওয়াই আই এবং এন এর স্থানাঙ্ক মনে করো এক্স আই প্লাস ডেল্টা এক্স ওয়াই আই প্লাস ডেল্টা ওয়াই। এখানে ডেল্টা এক্স খুবই ক্ষুদ্র, এবং এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের কারণে ডেল্টা ওয়াই অর্থাৎ ওয়াই এর পরিবর্তনও খুব ক্ষুদ্র। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি এভাবেই চিন্তা করি, তাহলে আমরা এখানে দেখতেছি যে ওপি সমান, যেহেতু কিউ বিন্দু স্থানাঙ্ক এক্স আই ওয়াই আই, তাহলে ওপি সমান এক্স আই, ও এম সমান, খেয়াল করো যেহেতু এন বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এটা, তাহলে এক্স আই প্লাস ডেল্টা এক্স। একইভাবে পি কিউ সমান হচ্ছে ওয়াই আই, যেহেতু কিউ এর স্থানাঙ্ক হচ্ছে এক্স আই ওয়াই আই, সুতরাং পি কিউ সমান ওয়াই আই, এবং এম এন সমান ওয়াই আই প্লাস ডেল্টা ওয়াই। আমাদের মনে রাখতে হবে এই যে ডেল্টা এক্স অর্থাৎ এই দূরত্ব, এটা অতিশয় ক্ষুদ্র। তা আমরা যত ক্ষুদ্র সম্ভব, তাহলে আমরা যত ক্ষুদ্র করব এম বিন্দুটা তত পি এর কাছে আসবে, অর্থাৎ ডেল্টা এক্সটা তত ছোট হতে থাকবে। এবং সেই ক্ষেত্রে এই যে বক্র অংশটা, রেখাটা, এটা আসলে সরলরেখার মতো হবে এবং এটা এতটাই নিকটবর্তী হবে যে মনে হবে ডেল্টা ওয়াই অলসো টেন্ডস টু জিরো। তো ডেল্টা ওয়াই টেন্ডস টু যদি জিরো হয়, তখন আমরা বলতে পারি ওয়াই আই এবং ওয়াই আই প্লাস ডেল্টা ওয়াই প্রায় কাছাকাছি। সেই ক্ষেত্রে আমরা এই যে ফালিটা আছে, এই ফালিটাকে তখন আমরা একটা আয়তক্ষেত্র বিবেচনা করতে পারি, যার নাম হবে পি এম এন কিউ। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটার ক্ষেত্রফল হবে, এর ক্ষেত্রফল হবে
ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য আমি পি কিউ অথবা পি এম এন যে কোনোটাই নিতে পারি, যেহেতু অলমোস্ট সেম। সো দিস ইজ পি কিউ ইন্টু পি এম। তো দেখো আমরা পি এম মানে এখানে লিখতে পারি, পি এম মানে হচ্ছে ও এম মাইনাস ওপি। দ্যাট ইজ ও এম হচ্ছে এক্স আই প্লাস ডেল্টা এক্স মাইনাস ওপি হচ্ছে এক্স আই, অর্থাৎ দিস ইজ ডেল্টা এক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়াই আই ইন্টু পি এম মানে ডেল্টা এক্স, অর্থাৎ এই যে অংশটা আমরা ফালিটা পি এম এন কিউ এর ক্ষেত্রফল আমরা লিখতে পারি ওয়াই আই ইন্টু ডেল্টা এক্স। তো এখন খেয়াল করো, এই অংশটার ক্ষেত্রফল যদি আমি একটু এখানে মুছে দিচ্ছি, এই অংশটার ক্ষেত্রফলকে যদি আমরা ডেল্টা এ বলে থাকি, তাহলে আমরা লিখতে পারি ডেল্টা এ ইকুয়াল ওয়াই আই ইন্টু ডেল্টা এক্স। তো এইভাবে আমরা যতগুলো ফালি নেব সবগুলোর ক্ষেত্রফল যদি যোগ করি, তাহলে আমরা এটা পাবো সামেশন আই ইকুয়াল 1 to n ডেল্টা এ ইকুয়াল সামেশন আই ইকুয়াল 1 to n ওয়াই আই ইন্টু ডেল্টা এক্স। আচ্ছা, তো আমরা জানি যে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সমান অংশে ভাগ করে এই সামেশনগুলোকে আমরা যুগজীকরণ আকারে লিখতে পারি। সেই ক্ষেত্রে এটা হবে ইন্টিগ্রেশন ডিএ ইকুয়াল, এটা হবে ইন্টিগ্রেশন, একটু খেয়াল করো যেহেতু আমরা ক্ষেত্রফল সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করব, তাহলে শুরু কোথায় থেকে? এক্স ইকুয়াল এ থেকে, দ্যাট ইজ এ, শেষ কোথায়? বি। বি ওয়াই, আমরা যেহেতু এখানে ওয়াই 1 2 3 এগুলো প্রায় কাছাকাছি, অর্থাৎ ওয়াই 1 ওয়াই 2 ওয়াই 3 এগুলোর মান খুব কাছাকাছি, এই কারণে এদেরকে আমরা অলমোস্ট ওয়াই চিন্তা করতে পারি। সেক্ষেত্রে এটা হলো ওয়াই ডিএক্স। তাহলে একটু খেয়াল করে দেখো, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল এ টু বি ওয়াই ডিএক্স। তাহলে এই হলো আমাদের ক্ষেত্রফলের ধারণা। আমরা যদি এটা এক্স অক্ষের সাপেক্ষে করি, অর্থাৎ পরিবর্তনটা যদি এক্স অক্ষ বরাবর নেই, তাহলে একটু খেয়াল করো, কুটি এ এটা হলো লোয়ার লিমিট, অর্থাৎ এ দূরত্বে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এ দূরত্বে যে কুটিটা আছে সেখান থেকে শুরু হবে, এই কারণে লোয়ার লিমিট এ, এবং শেষ হবে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর বি দূরত্বে যে কুটিটা আছে সেখানে, এই কারণে আপার লিমিট হলো বি। ওয়াই ইন্টু ডিএক্স, খেয়াল করবে এখানে ডিএক্স এখানে হলো ওয়াই। একইভাবে আমরা যদি এটা এই কাজটাই এক্স অক্ষ বরাবর না করে ওয়াই অক্ষ বরাবর করি, এই কাজটাই যদি আমরা মনে করো সাপোজ দিস ইজ ফাংশন, এটাই যদি ওয়াই অক্ষ বরাবর করি, এখানে ওয়াই ইকুয়াল এ আর এটা হলো ওয়াই ইকুয়াল বি, সেই ক্ষেত্রে এরিয়াটা হবে আমাদের এ টু বি এক্স ডিওয়াই। খেয়াল রাখবে পরিবর্তনটা যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে ওয়াই ডিএক্স, আর ওয়াই অক্ষ বরাবর নিলে এক্স ডিওয়াই। তাহলে এই হচ্ছে যুগজীকরণের যে ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের প্রাথমিক ধারণা। এখন মনে করো যে আমরা এখানে একটা ফাংশন নিয়ে চিন্তা করলাম, যদি একাধিক ফাংশন দ্বারা আবদ্ধ হয়, মনে করো একটা ফাংশন y1 দিস ইজ f1x, আর একটা ফাংশন y2 দিস ইজ f2x, এই দুইটি ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো মনে করো দিস ইজ এই ফাংশনটাই মনে করো y1, আর এই ফাংশনটাই মনে করো f2x। এখন আমরা ধরো এক্স ইকুয়াল এ এবং এক্স ইকুয়াল বি এর মধ্যে আবদ্ধ এই যে ক্ষেত্রটা, এটার ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো আমরা যদি প্রথমটার ক্ষেত্রে
y1 ইকুয়াল f1x, এটার দ্বারা আবদ্ধ x ইকুয়াল a এবং x ইকুয়াল b দূরত্বে যে দুটো কুটি আছে এবং x অক্ষে এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি a1 চিন্তা করি, তাহলে a1 হবে a টু b y1 dx। একইভাবে y2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা এটা হলো y2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একই লিমিটের মধ্যে। সেটা যদি আমরা a2 বলি তাহলে a2 হবে a টু b y2 dx। এখন আমাদের আবদ্ধ ক্ষেত্র অর্থাৎ এই দুইটার মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা আসলে এই টোটাল এই অংশ থেকে, অর্থাৎ টোটাল এই অংশটা থেকে এই অংশটা বাদ, তাহলে এই টোটাল এই অংশের ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল এটাকে আমরা ধরছি আসলে a1 দেখো, আর এই যে অংশটার ক্ষেত্রফল এটাকে আমরা ধরছি a2। যেহেতু এটা a1 এবং এটুকু a2, তাহলে মধ্যবর্তী এই অংশটার ক্ষেত্রফল যদি আমরা a ধরি তাহলে দাঁড়াবে a ইকুয়াল a1 মাইনাস a2, দ্যাট ইজ লিমিট a টু b y1 dx মাইনাস a টু b y2 dx। তাহলে এটাকে আমরা একত্রে বলতে পারি a টু b y1 মাইনাস y2 dx। একইভাবে x অক্ষ বরাবরও চিন্তা করতে পারি। তাহলে আমরা প্রথমত দেখলাম যে কিভাবে যোগজীকরণের সাহায্যে ক্ষেত্রফল আমরা বের করতে পারব। তাহলে প্রাথমিক যে ধারণা দুটো পেলাম, একটি মাত্র ফাংশনের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা পেলাম a টু b y dx। আমরা x অক্ষের সাপেক্ষে লিখতেছি, y অক্ষের সাপেক্ষে আমরা চাইলে করতে পারি। একটু খেয়াল করো, আমি ব্যাখ্যাগুলো আগেই দিয়েছি। এটা হলো x ইকুয়াল a এবং y ইকুয়াল x ইকুয়াল b দূরত্বে দুটি কোটি x অক্ষ এবং y ইকুয়াল fx ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আর যদি দুটি ফাংশন হয়, দুটি ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্র হয়, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রে a ইকুয়াল a টু b y1 প্রথম ফাংশন মাইনাস দ্বিতীয় ফাংশন dx x অক্ষের সাপেক্ষে। তাহলে দেখো আমাদের এখানে প্রশ্ন দাঁড়াবে যে আমরা y এবং এখানে y1 y2 থেকে পেতে পারি। আসলে y যে ফাংশনটা দেওয়া আছে সেখান থেকে আমরা y এর মান বের করে বসাবো। এখানেও তাই দুটি ফাংশন থাকবে, তার মধ্যে একটা y1 আর একটা y2, এবং আমাদের লিমিট বের করতে হবে, লোয়ার লিমিট এবং আপার লিমিট। তাহলে এখানে আমাদের প্রশ্ন দাঁড়াবে আসলে y তো বের করতেই পারবো, লোয়ার লিমিট কীভাবে বের করব, আপার লিমিট কীভাবে বের করব, কোনটাকে y1 ধরবো কোনটাকে y2 ধরবো। তাহলে আমি এই লিমিট সম্পর্কে পরে আলোচনা করি। প্রথমে আমি y1 এবং y2 সম্পর্কে বলি। তুমি যখন ক্ষেত্রফল নির্ণয় করবা, যদি x এর সাপেক্ষে নির্ণয় করো তাহলে x অক্ষ থেকে যেটা অধিক দূরে সেটাকে তুমি y1 ধরবে, আর যেটা x অক্ষের নিকটবর্তী সেটাকে y2 ধরবে, তাহলেই হবে। তাহলে y1 y2 সম্পর্কে আমরা বললাম। এবার লিমিট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস আমাদের আলোচনায় আনতে হবে। প্রথমেই খেয়াল করো যে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা কি কি জিনিস চিন্তা করব। যেমন আমরা প্রতিসম চিন্তা করতে পারি। প্রতিসম কেমন? মনে করো একটা বৃত্ত, এই একটা বৃত্ত। তো আমরা জানি প্রতিসম মানে যদি নির্দিষ্ট কোনো রেখার সাপেক্ষে তাকে চিন্তা করা হয় বা ভাঁজ করা হয় তাহলে দেখা যাবে একটা অংশের সাথে আরেকটা অংশ
সমাপতিত হবে। ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি, যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, এটা একটা বৃত্তের সমীকরণ। এখানে যদি আমি এক্সের জায়গায় মাইনাস এক্স বসাই, তাহলে দেখো সমীকরণ একই থাকতেছে। যেহেতু এক্সের জায়গায় মাইনাস এক্স বসালে সমীকরণ একই থাকতেছে, অর্থাৎ আমরা এভাবেও চিন্তা করতে পারি এক্সের পরিবর্তে মাইনাস এক্স এখানে বসানো যায়। তাহলে এটা যদি এদিকে আনি, 2x = 0, জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। অর্থাৎ x = 0, x = 0 মানে আমরা জানি y অক্ষ, অর্থাৎ এটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। আমরা দেখতেছি হ্যাঁ এটা y অক্ষের সাপেক্ষেও প্রতিসম। আবার যদি চিন্তা করি যে x এর পরিবর্তে আমি y এর পরিবর্তে -y বসাবো, তারপরেও দেখা যাচ্ছে যে সমীকরণ একই থাকে। দ্যাট ইজ y এর পরিবর্তে -y বসানো যায়, অর্থাৎ y = 0, দ্যাট ইজ y = 0। y = 0 মানে x অক্ষ, অর্থাৎ এটা x অক্ষের সাপেক্ষেও প্রতিসম। তাহলে আমরা চিত্র থেকে অথবা এইভাবে ধারণা নিতে পারি যে এটা কোনো অক্ষের সাপেক্ষে প্রতিসম কিনা। তাহলে কেন প্রতিসম ধারণা নিতে হবে সেই আলোচনায় আমরা একটু যাব। তবে আমরা দুইভাবে প্রতিসমের ধারণা নিতে পারি, যদি আমরা চিত্র আঁকতে পারি, অথবা আমরা এক্সের পরিবর্তে -x, ওয়াইয়ের পরিবর্তে -y, অথবা কোনো একটা অংশের পরিবর্তে আরেকটা অংশ বসাইলে আমরা কোন রেখার সাপেক্ষে প্রতিসম সেটা পেয়ে যাব। এখন দেখো প্রতিসমর ধারণা কেন প্রয়োজন। আমি তোমাকে দুটো চিত্র দেখাচ্ছি, একটু খেয়াল করো। মনে করো এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলো, একটা অর্ধবৃত্তই মনে করো, এটা হলো মূল বিন্দু, এই বিন্দুটা মনে করো এটার স্থানাঙ্ক হলো -a0। আমি এটাকে এখানে পজিটিভ চিন্তা করলাম। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a0, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0a। আরেকটা চিত্র, এটা মনে করো 1 নম্বর চিত্র। আরেকটা চিত্র মনে করো এটা, আমি দ্রুততার জন্য অ্যারোগুলো অনেক সময় দিচ্ছি না, একটু খেয়াল করো। মনে করো এই একটা অর্ধবৃত্ত, যেখানে এটা হলো মূল বিন্দু, এটা হলো a0, এখানেও a আমি পজিটিভ ধরে কাজ করতেছি, এটা হলো 0a, আর এটা হলো 0, 0 এখন তুমি এই অংশটার ক্ষেত্রফল বের করবে, অথবা এখানে এই অংশটার ক্ষেত্রফল বের করবে। এটা ধরো 2 নং চিত্রে। তাহলে 1 নং চিত্রে একটু খেয়াল করো, তুমি যদি এক্স অক্ষের সাপেক্ষে পরিবর্তন চিন্তা করো, তাহলে ক্ষেত্রফল হলো এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখানে এক্স এর মান -a থেকে a পর্যন্ত। তাহলে তুমি এই অংশের ক্ষেত্রফল এইভাবে চিন্তা করতে পারো, দিস ইজ -a to a y dx, দ্যাট ইজ এরিয়া। আবার কেউ যদি মনে করে যে না, আমি এই অংশটার ক্ষেত্রফল বের করে এই অংশটার ক্ষেত্রফল বের করলে এর দ্বিগুণ যেহেতু এই টোটালটা, তাহলে আমরা এইভাবে করতে পারি, অর্থাৎ এরিয়া ইকুয়াল, এখানে দেখো এক্স এর মান 0 থেকে শুরু এবং শেষ হলো a তে, তাহলে 0 থেকে a y dx। কিন্তু এখানে একটু খেয়াল রাখবে যে এই অংশটার দ্বিগুণ হচ্ছে টোটাল এই অর্ধবৃত্ত, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। এখন এটা এক্স এর সাপেক্ষে করলাম, কিন্তু তুমি যদি ওয়াই এর সাপেক্ষে করো, একটু খেয়াল করো, ওয়াই এর সাপেক্ষে যদি করো, ওয়াই এর মান এখানে 0 থেকে শুরু, এখানে a তে শেষ, তাহলে আমরা লিখতে পারি 0 to a x dy। এখন মজার বিষয়টা হচ্ছে, এটা যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে এই জায়গাটা, যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাহলে ওয়াই এর পরিবর্তনটার সাপেক্ষে আমরা যোগজীকরণ করলে শুধু একটা পার্টের ক্ষেত্রফল বের হবে। সেই ক্ষেত্রে তুমি 2 দিয়ে গুণ করতে বাধ্য টোটালটার ক্ষেত্রফল বের করতে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে যদি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়, তাহলে এক্স এর সাপেক্ষে করলে আমরা দুইভাবে করতে পারি, সরাসরি -a থেকে a, অর্থাৎ পুরো অংশটার ক্ষেত্রফল সরাসরি বের করতে পারি, অথবা একটা অংশের ক্ষেত্রফল বের করে একে 2 দিয়ে গুণ করতে পারি। কিন্তু
যখন ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, তখন যদি ওয়াইয়ের সাপেক্ষে বের করি তাহলে অবশ্যই একটা অংশের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করতে হবে। একই কথা আমাদের এখানেও প্রযোজ্য। এটা দেখো এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। এখন আমরা যদি এটা এক্স অক্ষের সাপেক্ষে এক্সের সাপেক্ষে যোগজীকরণ করে বের করতে চাই, একটু খেয়াল করো, এক্সের মান 0 থেকে শুরু, এতে শেষ, তাহলে 0 টু এ ওয়াই ডিএক্স। এটা করলে অ্যাকচুয়ালি শুধুমাত্র এই অংশটার ক্ষেত্রফল বের হবে, কিন্তু আমার টোটালটা বের করতে হলে তাহলে অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে। এখানেও আমি যে কথাটা এখানে বলছিলাম, যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাহলে এক্সের সাপেক্ষে যোগজীকরণ করলে অবশ্যই তোমার এখানে 2 দিয়ে গুণ করে নিতে হবে। কিন্তু ওয়াইয়ের সাপেক্ষে করলে এখানে আবার দেখো তুমি দুইভাবেই চিন্তা করতে পারো। যেমন ওয়াইয়ের সাপেক্ষে করলে ওয়াইয়ের মান আমি -a থেকে a পর্যন্ত, তাহলে -a থেকে a এক্স ডিওয়াই। অথবা আমি যদি শুধু এই অংশটার করি, সেই ক্ষেত্রে এই অংশটার করি, তাহলে খেয়াল করো ওয়াইয়ের মান 0 থেকে শুরু, এতে শেষ, তাহলে 0 টু এ এক্স ডিওয়াই। এই ক্ষেত্রে আমরা জাস্ট 2 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে যখন আমাদের এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, তখন ওয়াইয়ের সাপেক্ষে করলে আমরা দুইভাবেই করতে পারি, কিন্তু এক্সের সাপেক্ষে করলে একটাই উপায়, সেটা হলো একটা অংশের ক্ষেত্রফল বের করে তার যত গুণ তত দিয়ে গুণ করে দিতে হবে। একই কথা এখানেও প্রযোজ্য। আশা করি প্রতিসাম্যতার ধারণা কেন মনে রাখতে হবে এই আলোচনা থেকে তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা অবশ্যই প্রতিসম কোন অক্ষের সাপেক্ষে হচ্ছে, কোন রেখার সাপেক্ষে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি আমরা ধারণায় নেব। তাহলে আমরা 2টা জিনিস অলরেডি শিখলাম, সেটা হলো এক বা একাধিক ফাংশনের দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করার সূত্র, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্রটা শিখলাম। এরপরে 2 নম্বর, প্রতিসম ফাংশনের ক্ষেত্রে কি ধরনের সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম হলে কি ব্যবহার করতে হবে। তার এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হলো, একটু আগে দেখলাম যে যদি আমরা আমরা যদি চিত্র দেখি তাহলে সহজেই ধারণা করতে পারি যে এটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে না ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে নাকি কোনো অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে না। সুতরাং আমরা এই ধারণা সহজ করার জন্যে অবশ্যই কতগুলো ফাংশন, যেগুলো আমরা সমীকরণ দেখেই যেন চিনতে পারি, সেগুলো নিয়ে কথা বলবো। এগুলো তোমরাও জানো, ফাংশনগুলো তোমরাও জানো। আমাদের এইচএসসি লেভেলে সাধারণত যে কয়টা জিনিস লাগবে, 1 নম্বর হলো সরল রেখা, 2 নম্বর বৃত্ত, 3 নম্বর উপবৃত্ত, 4 নম্বর পরাবৃত্ত, 5 নম্বর অধিবৃত্ত, আর 6 নম্বর আয়তাকার অধিবৃত্ত। এর বাইরে খুব কম জিনিস আছে। আমার মনে হয় এই কয়টা ভালোভাবে জানলে আমরা পারবো। নিশ্চয়ই তোমরা জানো সরল রেখা মানে হলো এক্স ওয়াই এর এক ঘাত বিশিষ্ট ফাংশন যেগুলো আছে সবই সরল রেখা। যেমন এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। আমরা খুব স্পষ্টভাবে যদি বলি, এক্স এবং ওয়াই এর এক ঘাত বিশিষ্ট সকল সমীকরণই সরল রেখা নির্দেশ করে। সাধারণত এই আকারের বৃত্ত থাকে, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল এ স্কয়ার, এই আকারেরই থাকে। তারপরেও যদি অন্য আকার থাকে তোমাদের জানা থাকার কথা। বৃত্ত আমরা চিনি এইভাবে যে এটা এক্স ওয়াই এর দ্বিঘাত রাশি হবে, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সর্বদাই সমান হবে এবং এক্স ওয়াই গুণ আকারে কোনো পদ থাকবে না। আচ্ছা, এবার উপবৃত্ত আমরা চিনি যে দিস ইজ এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1। খেয়াল রাখবে এখানে এ নট ইকুয়াল বি,
এ যদি বি এর সমান হয়ে যায় তাহলে এটা আবার বৃত্ত হয়ে যাবে। পরাবৃত্ত আমরা জানি, পরাবৃত্ত ওয়াই স্কয়ার ইকুয়াল 4x আইদার প্লাস অর মাইনাস, অথবা এক্স স্কয়ার ইকুয়াল 4ay। আমরা আরো ভালোভাবে বললে আমরা দেখো একটা চলকে স্কয়ার নেয় আর একটাতে স্কয়ার আছে, এখানেও ঠিক তাই। এই যেমন এই ধরনের এগুলো আমরা লিখতে পারি y ইকুয়াল ax স্কয়ার প্লাস bx প্লাস c, অথবা x ইকুয়াল ay স্কয়ার প্লাস by প্লাস c। এগুলো পরাবৃত্ত নির্দেশ করে। ওকে, অধিবৃত্ত একটু খেয়াল করো। অধিবৃত্ত আমরা জানি দিস ইজ এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1। তাহলে উপবৃত্ত আর অধিবৃত্ত প্রায় একই। দেখো এখানে শুধু প্লাস আর এখানে মাইনাস, অথবা এটা এরকমও হতে পারে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল 1। হ্যাঁ, এখানে এ বি সমানও হতে পারে, অসমানও হতে পারে। আয়তাকার অধিবৃত্ত খুব ভালোভাবে যদি আমরা দুইটা আয়তাকার অধিবৃত্ত বলি, একটা হলো এক্স ওয়াই ইকুয়াল সি স্কয়ার, আর একটা হলো রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ ওয়াই ইকুয়াল রুট এ। তো আমরা মোটামুটিভাবে এই সরলরেখা বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এদের সাথে আমাদের পরিচয় আছে। তাহলে আমরা আসলে আয়তাকার অধিবৃত্তের চিত্রটা কি হতে পারে এটা নিয়ে এখন আলোচনা করব। দেখো প্রথমেই খেয়াল করো, আমি যে সমীকরণটা লিখছিলাম সেটা হলো এক্স ওয়াই ইকুয়াল সি স্কয়ার, সি নট ইকুয়াল 0। তাহলে আমরা জানি সি স্কয়ার পজিটিভ, তাহলে ডান পাশে যদি পজিটিভ হয় তাহলে বাম পাশেও পজিটিভ হবে। এখন বাম পাশে পজিটিভ হলে একটু খেয়াল করো, এক্স যদি গ্রেটার দ্যান 0 হয়, এক্স গ্রেটার দ্যান 0 হলে ওয়াই অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে, অর্থাৎ দিস ইজ প্লাস প্লাস, কারণ আমরা জানি প্লাসে প্লাসে প্লাস। একইভাবে এক্স যদি লেস দ্যান 0 হয় তাহলে ওয়াইও লেস দ্যান 0 হবে, দ্যাট ইজ মাইনাস মাইনাস। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে এক্স নট ইকুয়াল, যেহেতু সি নট ইকুয়াল 0 তাহলে এক্স ওয়াই অলসো নট ইকুয়াল 0, অর্থাৎ এক্স নট ইকুয়াল 0, ওয়াই নট ইকুয়াল 0। অর্থাৎ এটা এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ কোনো অক্ষকেই সেট করবে না, এবং এর লেখচিত্র হয় পুরোটাই প্রথম চতুর্ভাগে থাকবে অথবা সম্পূর্ণটাই তৃতীয় চতুর্ভাগে থাকবে। এবং এটা যেহেতু একটা অধিবৃত্ত, তাহলে আমরা এখান থেকে মোটামুটি একটা ধারণা পেতে পারি, বিন্দু না বের করেই এটা চিন্তা করতে পারি এই ধরনের একটা অধিবৃত্ত হবে। ক্রমশঃ এক্স এবং ওয়াই অক্ষের দিকে যাবে কিন্তু তাদেরকে স্পর্শ করবে না, এবং সম্পূর্ণভাবে হয় প্রথম চতুর্ভাগে থাকবে অথবা তৃতীয় চতুর্ভাগে থাকবে। এই হলো তার লেখচিত্র। তাহলে নিশ্চয়ই এক্স ওয়াই ইকুয়াল সি স্কয়ার, অর্থাৎ এটা এক্স ওয়াই পজিটিভ একটা সংখ্যা। এক্স ওয়াই যদি নেগেটিভ সংখ্যা থাকে তাহলে এটা হয় সম্পূর্ণটা দ্বিতীয় অথবা সম্পূর্ণটা চতুর্থ চতুর্ভাগে থাকবে। এক্স ওয়াই ইকুয়াল যদি নেগেটিভ কোনো সংখ্যা হয়। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো, এরপরে খেয়াল করো, আমরা আরেকটা ফাংশন বলেছিলাম, সেটা হলো রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল রুট এ। এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমরা জানি বাস্তব সংখ্যা রুটের মধ্যে কখনোই নেগেটিভ হয় না। আমি এ পজিটিভ ধরেই আমরা কাজ যদি করি তাহলে এক্স ওয়াই এখানে গ্রেটার অর ইকুয়াল 0, অর্থাৎ এক্স ওয়াই কোনো ক্রমেই নেগেটিভ হবে না, এক্সও নেগেটিভ হবে না, ওয়াইও নেগেটিভ হবে না। যেহেতু এক্সও নেগেটিভ না, ওয়াইও নেগেটিভ না, তাহলে এটা সম্পূর্ণভাবেই প্রথম চতুর্ভাগে থাকবে। এবং একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স ইকুয়াল যদি 0 হয় তাহলে ওয়াইয়ের মান হবে এ। একইভাবে ওয়াই ইকুয়াল যদি 0 হয় তাহলে এক্সের মান হবে এ, অর্থাৎ এটা আইদার a0 অর 0a বিন্দুতে যথাক্রমে a0 বিন্দুতে এক্স অক্ষকে এবং 0a বিন্দুতে ওয়াই অক্ষকে সে স্পর্শ করবে, এবং সম্পূর্ণটাই থাকবে
প্রথম চতুর্ভাগে। তাহলে এটা যদি আমরা বলি A0 আর এটাকে যদি আমরা বলি 0A, তাহলে লেখচিত্রটা এটাকে স্পর্শ করবে, এটাকে স্পর্শ করবে, এই ধরনের একটা লেখচিত্র হবে। তা আশা করি আমরা এই দুইটা ফাংশনও চিনতে পারলাম। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অর্থাৎ লিমিট কিভাবে বের করতে হয়। কারণ আমরা জানি এর এরিয়া হচ্ছে a টু বি ওয়াই ডিএক্স ফর একটা ফাংশন, আর আর দুইটা ফাংশনের জন্য a টু বি y1 মাইনাস y2 dx। কিভাবে এগুলোর লিমিট বের করতে হবে, অর্থাৎ লোয়ার লিমিট এবং আপার লিমিট। এর মধ্যে দেখো আমাদের কয়েকটা অংশে ভাগ করতে পারি, যেমন জাডা ফাংশনের লিমিট, আর অথবা ক্যালকুলেশনের সাহায্যে বের করা, ক্যালকুলেশন করে লিমিট নির্ণয় হয়। আমরা এই ধারণাটা সব জায়গায় ব্যবহার করতে পারি, কিন্তু এই ধারণাটা সব জায়গায় ব্যবহার করা আমাদের জন্য বেশ কঠিন হয়ে যাবে। তাহলে আমি প্রথমে 1 নম্বর ধারণাটা নিয়ে আলোচনা করতেছি, একটু খেয়াল করো। আবারও তোমাদের উদ্দেশ্যে বলছি, দেখো এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। একইভাবে এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। লোয়ার লিমিট মানে আমরা যেখান থেকে যুগলীকরণ বা ক্ষেত্রফল বের করা শুরু করি, আর আপার লিমিট মানে যেখানে গিয়ে আমরা শেষ করি। তাহলে জানা ফাংশনের ক্ষেত্রে এটার ক্ষেত্রে একটু খেয়াল করো, যেমন ধরো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। তোমরা জানো এটা হলো উপবৃত্ত। একইভাবে আমরা যদি বৃত্তের সমীকরণ লিখি, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। তাহলে এদের ক্ষেত্রফল আমরা বের করব। আমি যদি চিত্র দেখাই, উপবৃত্তের চিত্রটি হলো এরকম অনেকটাই, যেখানে এই বিন্দুটি A0, এই বিন্দুটি মাইনাস A0 এবং এই বিন্দুটি 0 0। আর বৃত্তের ক্ষেত্রে তোমরা এটা তো ভালোভাবেই জানো, বৃত্ত খুব ভালোভাবে তোমাদের জানার কথা, যেখানে সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এখানে এই বিন্দুটি 0 0, এই বিন্দুটি A0 এবং এই বিন্দুটি মাইনাস A0। তাহলে দেখো উপবৃত্ত এবং বৃত্ত উভয়ই এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। এই একটা পার্টের ক্ষেত্রফল বের করে আমরা যদি 4 দিয়ে গুণ করি, তাহলে টোটাল বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে। এবং একইভাবে উপবৃত্তের ক্ষেত্রেও তাই, এই একটি অংশের ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ করলে সমগ্র উপবৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে। উভয় ক্ষেত্রে লোয়ার লিমিট ইকুয়াল 0 এবং আপার লিমিট ইকুয়াল a। সেই ক্ষেত্রে বৃত্ত অথবা উপবৃত্ত এদের টোটাল অংশের ক্ষেত্রফল হবে 4 ইন্টু 0 to a y dx, অর্থাৎ 0 to a y dx। এই একটা অংশের ক্ষেত্রফল এটা বের করে 4 দিয়ে গুণ করলে টোটাল অংশের ক্ষেত্রফল বের করা যাবে। আবার কেউ যদি চিন্তা করে যে না এটা করব না, আমরা অন্যভাবে চিন্তা করব, কীরকম? যদি এই অংশটার ক্ষেত্রফল বের করি, তাহলে 2 দিয়ে গুণ করলেই হবে। সেই ক্ষেত্রে লোয়ার লিমিট হবে মাইনাস এ এবং আপার লিমিট হবে এ। অর্থাৎ খেয়াল করবো আমরা, লোয়ার লিমিট উভয় ক্ষেত্রেই লোয়ার লিমিট হবে মাইনাস এ এবং আপার লিমিট হবে এ। সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে
2 into from minus a to a y dx। তাহলে এই ধরনের আমরা জানা ফাংশনের সাহায্যে লিমিট বের করতে পারি। আরেকটা উপায় হলো ক্যালকুলেশনের সাহায্যে। কিভাবে ক্যালকুলেশনের সাহায্যে বের করা হয় একটু খেয়াল করে দেখো। দুইভাবে বের করা যেতে পারে। যেমন মনে করো আমি এরকম একটা ফাংশনের বা ধরো এরকম একটা ফাংশনের লিমিট বের করব। তাহলে লিমিটটা হবে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বের করব এক্স এর এই দুটো মান। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবে এক্স অক্ষের সর্বত্রই ওয়াই এর মান সমান, অর্থাৎ ওয়াই ইকুয়াল 0। তাহলে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনে তুমি ওয়াই ইকুয়াল 0 বসাবে, 0 বসাবে। তাহলে ওয়াই ইকুয়াল যদি 0 বসাও, মনে করো ফাংশনটা আছে এরকম ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 3x, সাপোজ এই ফাংশনটা আছে। তাহলে তুমি এখানে নিশ্চয়ই বুঝতে পারতেছো ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 3x একটি পরাবৃত্তের সমীকরণ। তাহলে এখানে তুমি যদি ওয়াই ইকুয়াল 0 বসাও, তাহলে 0 ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 3x। আমি যদি এক্স কমন নেই, দ্যাট ইজ এক্স মাইনাস 3। তাহলে এখানে আইদার এক্স ইকুয়াল 0 অর এক্স মাইনাস 3 ইকুয়াল 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল 3। অর্থাৎ আমি এক্স এর একটা মান পেলাম 0 আর একটা 3। তাহলে এখানে 0 হচ্ছে লোয়ার লিমিট এবং 3 হচ্ছে আপার লিমিট। এইভাবে যদি একটা ফাংশন থাকে সেখানে ওয়াই এর মান 0 বসিয়ে আমরা ক্যালকুলেশন করে এক্স এর দুটো মান পাবো, একটা হবে লোয়ার লিমিট আর একটা আপার লিমিট। আর যদি একাধিক ফাংশন থাকে, একাধিক ফাংশনের ক্ষেত্রে কিভাবে আমরা লিমিট বের করতে পারি। মনে করো এরকম থাকলো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এবং এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এই দুটো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একটু খেয়াল করো, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এটার লেখচিত্র আমরা জানি এরকম, আর এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এটার লেখচিত্র আমরা জানি এরকম। তো আমরা অনায়াসে এখানে দেখতে পাচ্ছি যে এটা মূল বিন্দুতে ছেদ করছে। এখন আরেকটা ছেদ বিন্দু হলো এটা, তার মানে এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এক্স এর মান শুরু হবে এখান থেকে এবং শেষ হবে এখানে এসে। তাহলে এটা হলো লোয়ার লিমিট, এটা আপার লিমিট। এখন আমি কিভাবে এই লোয়ার লিমিট আপার লিমিট বের করব। একটু আগেই বলছিলাম দেখো যে এই ওয়াই ইকুয়াল 0 বসিয়ে, তো ওয়াই ইকুয়াল যদি আমি এখানে 0 বসাই, মজার বিষয় হলো এখানে 1 নম্বর থেকেও ওয়াই ইকুয়াল 0 বসিয়ে আমি পাবো এক্স ইকুয়াল 0, এবং এখান থেকেও পাবো 2 নম্বর যদি ধরি এটা, এখান থেকেও পাবো ওয়াই ইকুয়াল 0 হলে এক্স ইকুয়াল 0। তার মানে আমি আসলে এই বিন্দুটাই পেয়ে যাব। কিন্তু একটা বিন্দু পাওয়া মানে একটা লিমিট পাওয়া, আমাকে আরেকটা বিন্দু অর্থাৎ আরেকটা লিমিট বের করতে হবে, অর্থাৎ এই লিমিটটা। তো এই কারণে আমরা এই ধরনের ক্ষেত্রে দুটি ফাংশন থেকে সম্পর্ক স্থাপন করে এক্স এর মান অর্থাৎ ওয়াইকে ভ্যানিশ করে এক্স এর মান, যেমন এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার বাই 4a। এই মানটা যদি আমরা একে বসাই দিই, একে যদি ওয়াই এর মান বসাই, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4a হোল স্কোয়ার, দ্যাট ইজ 4ax। অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 4a হোল কিউব ইন্টু এক্স। এটা যদি বামে আনি তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4a হোল কিউব ইন্টু এক্স, দিস ইজ 0। এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে যদি আমরা এক্স কমন নেই, এক্স যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 4a হোল কিউব, দ্যাট ইজ 0। তাহলে এখান থেকে একটা পাবো এক্স ইকুয়াল 0, আর এই অংশটা 0 ধরলে এক্স ইকুয়াল 4a। অর্থাৎ আমাদের লোয়ার লিমিট হবে 0 এবং আপার লিমিট হবে 4a। এইভাবে আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট নির্ণয় করতে পারবো। তাহলে নিশ্চয়ই বুঝলে আমরা লোয়ার লিমিট কিভাবে বের করতে পারবো, আপার লিমিট কিভাবে বের করতে পারবো, নন ফাংশনগুলো আমরা কিভাবে চিত্রায়িত করতে পারবো, এবং কাকে y1 কাকে y2 ধরবো। আমি আগামী ক্লাসে অঙ্ক করে দেখাবো।